উন্মুক্ত আড্ডায় আপনাদেরকে স্বাগতম। উন্মুক্ত আড্ডায় আমরা সচরাচর যে কোনো বিষয় নিয়ে আলোচনা করি, আলাপ করি। আজকে আমাদের আড্ডার বিষয় হচ্ছে চাকসু নির্বাচন। আপনাদের সাথে আমি ফারুক আছি। আমাদের সাথে কথা বলার জন্য অতিথি হিসেবে আছে আমি ইখলাস, যোগাযোগ আবাসন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি চাকসু কেন্দ্রীয় সংসদে। ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। জি, ধন্যবাদ ফারুক। আচ্ছা, প্রথমে যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আপনার নির্বাচনী অভিজ্ঞতা কেমন? আমি যখন থেকে মনোনয়ন ফর্ম জমা দিয়েছি, এরপরে তো একটা কয়েকদিনের একটা বিরতি ছিল আমাদের আপনার চূড়ান্ত ভোটার প্রার্থী তালিকা প্রকাশের। তো ততদিন পর্যন্ত আসলে যারা প্রার্থী ছিলেন তাদের প্রচারণার সুযোগ ছিল না, মানে যদি বৈধ উপায় ছিল না। তো এরপরে যখন আমরা 25 তারিখে যখন আপনার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হলো, এরপর থেকে প্রচারণা শুরু হয়েছে। তো আমার এই নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে মানে সবচাইতে বড় যেই উদ্বেগের জায়গাটা আগেও ছিল এবং এখনো আছে, এবং যেটাকে আমি বাজে অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করতে চাই, সেই জায়গাটা হচ্ছে যে এই আপনার যখন থেকে প্রচারণা শুরু হলো তারপর থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, পুজোর জন্য বন্ধ হয়ে গেল। এরপরে বন্ধের পরে দেখা গেছে যে আমি তো অপেক্ষা করছিলাম যে 25 তারিখের পর থেকে আসলে প্রচারণায় নামবো। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় না নামলেও অন্ততপক্ষে আমি আমার প্রার্থিতা আমি প্রকাশ করেছি। কিন্তু দেখা গেছে যে 25 তারিখ থেকে যখন আমি মানে আচরণবিধি মেনে যখন থেকে প্রচারণায় নেমেছি, তখন থেকেই এখন পর্যন্ত আমি দেখছি যে আসলে একজন প্রার্থী হিসেবে ভোটারদের কাছে যতটা পৌঁছানোর কথা, সেই জায়গাটা থেকে একটা আপনার কৃত্রিম একটা চ্যালেঞ্জ। মানে আপনারা সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারতেছেন না। মানে আপনাদের যে কেন আপনাকে ভোট দিবে বা তাদের সমস্যাগুলো কি, তাদের সাথে সরাসরি কথাবার্তাগুলো এইগুলো সম্ভব হচ্ছে না, যেহেতু বন্ধ হয়ে গেছে, সবাই ছুটিতে বাসায় চলে গেছে বা ক্যাম্পাসের মানুষজন অনেক কম, এই জন্য এরকম। অধিকাংশ শিক্ষার্থী বাসায় চলে গেছে এবং যারা ক্যাম্পাসে আছে তারা আবাসিক শিক্ষার্থী। তাদের কাছে সবসময় রিচ করা যায় না, বা হচ্ছে দেখা যাচ্ছে সবসময় থাকে না। হ্যাঁ, আবার অনেকের সামনে পরীক্ষা, সেটারও একটা বড় আছে, প্রভাব আছে। এবং অনেক প্রার্থী, আমি যখন প্রচারণার জন্য নামি তখন আমি দেখি যে স্টেশনে যাই, আমাদের ঝুপড়িতে আসি, কিংবা আপনার চাকসু ভবনের সামনে যাই, কলা ঝুপড়িতে যাই, যেখানেই যাই, হলে যাই, কিংবা আমাদের ক্যাম্পাসের আশপাশের মেস কটেজে যাই, তখনই দেখি যে আসলে যেদিকেই যাই সেদিকে শুধু প্রার্থী আর প্রার্থী, এই আর কি। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা প্রার্থী দেখি বেশি আর কি আশেপাশে। যাই হোক, আপনার এখন পর্যন্ত ছাত্রছাত্রীদের সাথে যে আলাপ আলোচনা হয়েছে, কথা বলা হয়েছে বা প্রচারণার স্বার্থে বা ব্যক্তিগতভাবে, তো তাদের আসলে প্রতিক্রিয়া কি? তারা আপনাদের কাছ থেকে, যারা নির্বাচন করছেন তাদের কাছ থেকে আসলে তারা কি চাই বলে বলতেছে আপনাদেরকে? আচ্ছা, কি চাই সেটা বলার আগে যদি আমি বলি যে আপনি প্রতিক্রিয়ার কথা বলছেন, যতজন প্রার্থী আপনার ভোটারদের কাছে গেছে প্রচারণার জন্য, এবং আমি নিজেও যখন যাই তখনই আসলে তাদের থেকে শুনতে পাই যে যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের সবাই মানে একটা কমন জায়গার কথা উল্লেখ করে যে তারা এটা নিয়ে কাজ করতে চায়। মানে এখানে নতুনত্ব নাই আর কি। মানে এটা হচ্ছে আপনার ভোটারদের একটা প্রতিক্রিয়া, মানে প্রার্থীদের থেকে তারা যে প্রচারণা পাচ্ছে, তারা যে গণসংযোগ করছে, তাদেরকে যেই বার্তা দিচ্ছে, সেটার একটা প্রতিক্রিয়ায় আপনার ভোটাররা এই ধরনের কথাগুলো বলেন। মানে সবারটা সেম হয়ে যাচ্ছে, মানে পদভেদে বা বিভিন্ন দায়িত্বের ভিত্তিতে যে আলাদা আলাদা হওয়ার কথা ছিল, যে মানে যে প্রমিসটা যে আমরা এটা করব এটা সব মিলে একরকম হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। আচ্ছা, আর মানে এটা তো তাদের প্রতিক্রিয়া, আপনি বললেন তারা কি চাচ্ছে আসলে, তাহলে সেটা কি ক্লিয়ার করে হয়েছেন আপনি? আচ্ছা, আমি একটু আগে আপত্তির কথা জানিয়েছিলাম, সমস্যার কথা বলেছিলাম যে এই নির্বাচনের সময়টা নিয়ে আপনার অনেক বড় একটা অভিযোগ ছিল যে এই পরীক্ষার মধ্যে কেন হলো, পুজোর বন্ধের পরে কেন হলো। হ্যাঁ, এখন আসলে তারা কি চায়, যেহেতু সবকিছু ফিক্সড হয়ে গেছে, এখন 15 তারিখে নির্বাচন হওয়া ছাড়া তাদের কিছু বলার জায়গাও নেই, কারণ নির্বাচনটা তো ছিল 12 তারিখে, সেখান থেকে পিছিয়ে 15 তারিখে নেওয়া হলো। এখন তাদের আসলে মানে ওই অর্থে নির্বাচন নিয়ে কিছু বলার নাই, আর নির্বাচন কেমন হবে সেই বিষয়ে তারা এখনো ওই অর্থে মানে কিছু বুঝতে পারছে না।
আচ্ছা আচ্ছা। এবং আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনের সময় একটা কারচুপির অভিযোগ এসেছে, আপনার ব্যালট পেপার বাইরের প্রতিষ্ঠান থেকে প্রিন্ট করার একটা বড় অভিযোগ এসছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটাকে আবার আপনার নাকচ করে দিয়েছে, বা এখনো সেটা নিয়ে তদন্ত হচ্ছে, সমালোচনা হচ্ছে। আবার জাকসু নির্বাচন নিয়ে কিছু ছোটখাটো হচ্ছে আপনার অভিযোগ ছিল। হ্যাঁ, নির্বাচনের পরও অভিযোগ এসছে, একটা বড় ছাত্র রাজনৈতিক দল নির্বাচন বয়কট করেছে। এখন চাকসু নির্বাচনটা আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিকভাবে অনেক অস্থিতিশীল ছিল এর আগে। গত 15 বছরে ছাত্রলীগের আমলে তো ছিলই, তার আগেও আমরা পত্রপত্রিকা ঘেটে যদি দেখি তাহলে দেখবো যে এর আগেও এখানে অস্থিতিশীল পরিবেশ ছিল ছাত্র রাজনীতির ক্ষেত্রে। তো সেই জায়গাটা থেকে আসন্ন চাকসু নির্বাচনে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে কিনা, কোনো ভায়োলেন্স হবে কিনা, কিংবা নির্বাচন সুষ্ঠু হবে কিনা, তারপর আপনার শিক্ষার্থীরা ভোট দিতে আসবে কিনা, কারণ আপনার পুজোর একটা ছুটি আছে, তারপরে দেখাচ্ছে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আপনার অনেকের পরীক্ষা থাকবে। যারা উত্তরবঙ্গে আছে, দক্ষিণবঙ্গে আছে বাড়িতে, ঈদের পরে বাড়িতে যেতেই পারে নাই, তারা আসবে, তারা কি এর আগে আসবে কিনা, কত সংখ্যক আসলে ভোট কাস্ট হবে সেটা নিয়ে হচ্ছে আমরা এখনো কনফিউজড। আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যে এত % শিক্ষার্থী ভোট দিতে পারবে। আচ্ছা আচ্ছা, আপনি একটা কথা বলতেছিলেন যে আমরা বিগত 15 বছর দেখছি যে ছাত্রলীগের আমলে ক্যাম্পাস একরকম ছিল, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তার আগের কথাও আপনি বললেন যে আধিপত্যের একটা জায়গা ছিল। এই পিরিয়ডটাতে আমরা যদি দেখি তাহলে আসলে ওই সময় ছাত্র যে সংসদ নির্বাচন এটা ছিল না, কিন্তু এখন আমাদের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবার, এবং ভবিষ্যতে যদি আমরা চাই তাহলে এটা কন্টিনিউ করা সম্ভব হতে পারে। তো যদি ছাত্র সংসদ নির্বাচনটা কন্টিনিউ হয় তাহলে যে আগের আধিপত্যের রাজনীতি ছিল ক্যাম্পাসে ওইটার কি কোনো পরিবর্তনের সম্ভাবনা আপনি দেখেন? দেখেন, চাকসু নির্বাচন তো অপরিহার্য, এটা করতেই হবে। এটা হচ্ছে আমাদের দাওয়া, আমাদের অধিকার, দাবি দেওয়ার একটা প্রধান। কিন্তু চাকসু নির্বাচন হলেই যে আপনার ক্যাম্পাসে রাজনৈতিক পরিবেশ শান্ত হয়ে আসবে বা শান্ত থাকবে এরপরেও, এই কথাটার মানে নিশ্চয়তা দেয়া যায় না। এখন যদি ধরেন চাকসু নির্বাচনের মাধ্যমে এমন কোনো একটা দলীয় প্যানেলকে আমরা জেতালাম যারা দেখা যাচ্ছে যে অলরেডি মানে ক্যাম্পাসের অলিখিত অভিভাবক হিসেবে আছেন, কিংবা এমন কোনো রাজনৈতিক দলকে জেতালাম যারা নেক্সট ইলেকশনে, ন্যাশনাল ইলেকশনে আপনার তাদের প্রধান যে দল তারা জয়ী হবে, দেশ পরিচালনা করবে, আমরা এখনো জানি না। তো আমরা গত 1 বছরের কথা যদি বলি, জুলাই আগস্ট এর পরে, 2024-এর জুলাই আগস্টের পরে এই পর্যন্ত গত 1 বছরে ক্যাম্পাসে আসলে আপনার ওরকমভাবে এর আগের 15 বছরের মতো অবস্থা কখনো হয়নি। এখানে মত প্রকাশের সুযোগ আছে, এখানে মিছিল মিটিং করার সুযোগ আছে, এখানে যে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ বর্তমানে আছে। কিন্তু গত 1 বছরে আমরা এটা দেখেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা অভিভাবক আছেন, দাবি করেন যে আমরা অভিভাবক, তারা তো আছেনই, কিন্তু তাদের বাইরেও আমাদের শিক্ষার্থীদের মধ্যে থেকে কেউ কেউ অলিখিত অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন, এবং বিশ্ববিদ্যালয়ের হল, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের আপনার বিভিন্ন জায়গাগুলোতে তারা অভিভাবকত্ব বজায় রাখেন, এটা পালন করার চেষ্টা করেন। ঠিক আছে, তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে চাকসু নির্বাচনে যদি আধিপত্যশীল যদি কোনো প্যানেল বা কোনো নেতৃত্ব উঠে আসে, সেক্ষেত্রে সকল ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুকূলে কোনো দাবি দেওয়া, মানে সব দাবি দেওয়া বা প্রধান প্রধান দাবি দেওয়া আপনার দাবি দেওয়া নিয়ে আপনার কথা বলার সুযোগ থাকবে না বা তারা করবে না। আচ্ছা আচ্ছা, তো এই বিষয়টা একটু ক্লিয়ার হইলো যে আপনি বলতে চাচ্ছেন যে যারা মানে আপনি দুইটা ইঙ্গিত দিলেন, আমি সরাসরি নাম নিতে চাই না, কিন্তু তারা নির্বাচিত হইলে শিক্ষার্থীদের যে অধিকারের জায়গাটা সংকুচিত হবে বলে আপনি মনে করছেন। আচ্ছা, এই লেজুর দিয়ে আমি আরেকটা প্রশ্ন আসতে চাই যে আপনি যে পদের নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতা করবেন, এই পদের জন্য আপনি যখন ছাত্রদের কাছে ভোট চাইতে যাচ্ছেন বা তাদের সাথে যখন কথা বলতেছেন, তখন তারা নিশ্চয়ই জানতে চাচ্ছে যে আমি কি করেছি, হ্যাঁ আপনি কি করেছেন বা আপনাকে কেন আমরা ভোট দিব। তো ওইটা আমরা একটু সাথে নিয়ে এসে বলতে চাই যে আপনাকে যে এই পদে ভোট দিব, মানে ছাত্ররা ভোট দিবে, এটা কেন দিবে?
এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একটু আগে বললেন যে আপনি এই পদে নির্বাচন করছেন, আপনি কি করেছেন, তাই না? সবচাইতে প্রধান উত্তর হচ্ছে যে আমি সাফার করেছি। মানে এই সেক্টরটাতে অ্যাজ এ হ্যাঁ। স্টুডেন্ট আমি সাফার করেছি। আমি নিজে অনাবাসিক স্টুডেন্ট, বছরের পর বছর ধরে অনাবাসিক স্টুডেন্ট। আপনারা সম্প্রতি দেখেছেন যে একটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমাদের আবাসিক হলগুলোর আসন বন্টনের বিষয়টাতে। হ্যাঁ। সেখানে একটা বড় সংখ্যক শিক্ষার্থী অবৈধভাবে হলে থাকেন। ব্যাপারটা এমন না যে সেটা এখন ডিসক্লোজড হয়েছে, সেটা সবাই জানতো, এই সম্পর্কে আমরা অবগত, শুরু থেকে সবাই জানতো। হ্যাঁ সবাই জানতো। এবং এটাও একটা কনসার্নের বিষয় যে এটা এত বড় একটা ঘটনা কিন্তু এই গতকাল থেকে 2 দিন ধরে পাবলিশ হচ্ছে, অথচ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে প্রশাসনের কাছে জবাবদিহি চাওয়া বা হচ্ছে একটা যে প্রশাসনকে জবাবদিহি দিতে বাধ্য করে এরকম ঘটনা কিন্তু এখনো ঘটে নাই। মানে বিষয়টা এমন যে আমরা সব জানি কিন্তু আমরা কিছু বলবো না, আমরা সব মেনে নিচ্ছি, মানে অলিখিত একটা কেমন যেন হয়ে গেছে। আমাদের একটা কমন গ্রাউন্ড নাই, মানে যেটা আমি গত 1 বছরে দেখলাম, যেই জায়গাটা থেকে আসলে বিশ্ববিদ্যালয়কে কোয়েশ্চেন করা যায়। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যারা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেন বা আমরা যারা আলোচনা করি, সমালোচনা করি বা আমাদের অধিকার নিয়ে প্রশ্ন তুলি, কথা বলি, আমি দেখেছি যে ক্যাম্পাসে একটা গোষ্ঠী যদি আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যদি কোনো দাবি দেওয়া জানায় বা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক সমালোচনা করে কিংবা দেখা যাচ্ছে একটা আন্দোলন করলো কোনো একটা বিষয়ে, সেখানে আসলে আরো এক বা একাধিক পক্ষ, বিরোধী পক্ষ তৈরি হয়। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে বিরোধী পক্ষটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরকে বাঁচানোর জন্যই, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় যেন এড়াতে পারেন সেজন্য তাদের একটা বিরোধী পক্ষ তৈরি হয়। হ্যাঁ, সেই জন্য আসলে এই জিনিসটা আমরা গত 1 বছরে অসংখ্য ঘটনা ঘটেছে, অসংখ্য ঘটনা। ক্যাম্পাসে মোরাল পুলিশিং করা, আপনি জানেন যে এর আগে কয়েকজন শিক্ষকের নামে অভিযোগ এসছে। এখন হলের আসন বরাদ্দ নিয়ে বলা হচ্ছে যে হলের প্রভোস্টরা 10টি করে সিট তারা বিশেষ বিবেচনায় দিতে পারেন। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো বিশেষ বিবেচনা, আমরা তো সবসময় আমরা যখন হলে আসন বরাদ্দ নিয়ে যখন আমরা আমাদের আবেদন জানিয়েছিলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, তখন আসলে প্রধান একটা বিষয় ছিল যে কিসের ভিত্তিতে আসন দেওয়া হবে। বলা হচ্ছিল যে মেধার ভিত্তিতে দেওয়া হবে, মেধার ভিত্তিতে দেওয়া হবে। এখন যখন আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে মেধাবী হওয়া সত্ত্বেও অনেক সংখ্যক শিক্ষার্থী সিট পাচ্ছেন না, কিন্তু একেবারে নিম্নমানের রেজাল্ট দিয়ে অনেকে সিট পেয়ে গেছেন। আমার বন্ধু বান্ধবী পেয়েছে, আমারই জুনিয়র সিট পেয়েছে, আমি দেখেছি। তো যখন আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আপনার কেউ দাবি দেওয়া উত্থাপন করা হয়, কিভাবে উত্থাপন করবে? ধরেন যে আপনার মানববন্ধন করলো, মানববন্ধন তো আপনি করলেন, 1 দিন করলেন, 2 দিন করলেন, বিশ্ববিদ্যালয়ে তাতে কি এসে যায়? এখন আপনি যদি আন্দোলন করেন, প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করলেন, তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে জানানোর জন্য আপনি আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসবেন, প্রশাসনিক ভবনে যাবেন, তাদের রুটিন কাজ করবেন, 2টার পরে প্রশাসনিক ভবন থেকে বের হয়ে যাবেন। আপনি এক সাইডে আন্দোলন করছেন, শিক্ষকরা আসছেন, আপনাদেরকে দেখছেন, তারা প্রশাসনিক ভবনে যাচ্ছেন, সেখান থেকে বের হয়ে চলে যাচ্ছেন। তাহলে আপনি আন্দোলনটা বা দাবি দেওয়াটা আপনি কিভাবে উত্থাপন করতে পারছেন? আচ্ছা, লিখিতভাবেও যদি আমি জানাই, লিখিতভাবে কি মানে জানানোর কি সুযোগ আছে? আমার মনে হয় লিখিতভাবে জানার সুযোগ আছে, এবং আমাদের প্রশাসন সবসময় যেটা বলে যে আপনারা লিখিত অভিযোগ দেন না। যেরকম আমি নিজে চিন্তা করছি যে গতকাল ইভেন্টের পরে আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাকে। মানে একটা অনিয়ম হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই দায় আছে, তো আপনি লিখিত অভিযোগ কাকে দিবেন? মানে বিষয়টা হ্যাঁ অনেকটা মনে হয় মানে রেটরিক মনে হতে পারে, কিন্তু দেখেন মানে এটা সম্ভব। কিন্তু আমার একটা পার্সোনাল অবজারভেশন যে আমরা আসলে আন্দোলন সংগ্রাম করি, কিন্তু যে এফিসিয়েন্সি নিয়ে আন্দোলন সংগ্রাম করা যেতে পারে সেটা আমরা করি না। যেরকম এখানে যদি আমি যদি আন্দোলনের নেতৃত্ব দিতাম বা চিন্তা করতাম, তাহলে কিভাবে করতাম? প্রথমে আমি হচ্ছে 2টা অ্যাপ্লিকেশন লিখতাম। একটা হচ্ছে আমার যে নিজ হল আছে সেই হলের প্রভোস্টকে দিতাম, দিয়ে লিখিত অভিযোগটা কি দিতাম, যেটা দিতাম ওটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে একটা প্রকাশ করার চিন্তা করতাম, অথবা আমি ফেসবুকে যেটা কমন এক্স সেটা দিতাম। এবং একইভাবে এক একটা লিখিত অভিযোগ কেন এবং কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে, মানে কোন কোন শর্তের ভিত্তিতে এই যে সিটগুলো পাইলো এরা, মেধা মানে সিজিপিএ উল্লেখযোগ্য না থাকার পরও, এটা আমি তাদের কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে জানতে চাইতাম, এবং এটা একইভাবে মিডিয়া অ্যাটেনশন নিতাম। কিন্তু আমাদের মিডিয়াগুলো আবার খুব সিলেক্টিভ। দেখেন
এত বড় যে ঘটনা ঘটলো, আমি দেখলাম যে কয়েকটা মিডিয়াতে নিউজ হয়েছে যে ওই পার্টিকুলার একটাকে নেতাকে নাম দিয়ে শিরোনাম করে যে একটা এক ধরনের নিউজ করছে আর কি দেখলাম। কিন্তু সেটা তো সাংবাদিকরা যে বিষয়টা জানতো না এরকম না, কিন্তু সাংবাদিকরা শুরু থেকে জানতো, এবং এটা সাংবাদিকদের না করার অন্যতম কারণ হতে পারে যে সাংবাদিকরা দেখছে যে বিভিন্ন হলে তারাও মানে ওই বিশেষভাবে থাকে। আমি গতকাল রাতেও এটা নিয়ে কথা বলছিলাম একজনের সাথে, যে মানে যে এইটা করার দায়িত্ব তো সাংবাদিকের ছিল, এমন না যে মানে এখন এটা নিয়ে প্রশ্ন উঠছে যেটা করবে সাংবাদিক। আমি আরো 8-10 মাস আগেই আমি বেশ কয়েকজনের সাথে আমি চায়ের আড্ডায় আলাপে যেভাবে হয় ক্যাম্পাসে, যেভাবে আলাপ আলোচনা হয় ক্যাম্পাস নিয়ে, আলাপে আমি বহুবার বলেছি হলের আসন বরাদ্দগুলো সুষ্ঠু হয়নি, এবং এগুলো এতটা গোপনীয়তার সাথে করা হয়েছে। এখন যদি বলা হয় যে প্রভোস্টরা মাত্র 10টি সিট বিশেষ বিবেচনায় দিয়েছেন, তাহলে ধরে নেওয়া হবে যে 10টি সিট বিশেষ বিবেচনায় দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার বাইরে সিট দেওয়া হয় না, হয় নাই। কিন্তু আমাদের এটা তো জানতে হবে বিশেষ বিবেচনার শর্ত কি, এটা কারা কারা পাবে বা কোন কোন শর্তের ভিত্তিতে বিশেষ বিবেচনা করবে, এটা তো প্রশাসন থেকে আমাদের জানতে হবে। এটা আমরা জানি, আমরা জানি যে রাজনৈতিক বিবেচনায় দেওয়া রাজনৈতিক বিবেচনায় দেওয়া হচ্ছে। আরেকটা কিন্তু নাম বিশেষ আরেকটা এখানে আরো একটা বিবেচনা আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যক্তিগত সুপারিশ, প্রভোস্টকে সুপারিশ করা, সেটার অভিযোগ আমরা পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আরেকজন শিক্ষক সুপারিশ করছেন, কিংবা প্রভোস্ট নিজে রাজনৈতিকভাবেই দিচ্ছেন, ম্যাক্সিমাম সিটি রাজনৈতিকভাবে। এবং এমন না যে এখানে আমরা কিন্তু আমাদের শিক্ষার্থীরা একটা সমালোচনা করেন PR পদ্ধতিতে দেয়া হচ্ছে, হ্যাঁ, আনুপাতিক হারে দেয়া হচ্ছে। এই আনুপাতিকটার ক্ষেত্রে আমরা দেখেছি যে আবার একটা বিশেষ গোষ্ঠী সবচেয়ে বেশি পান, তারাই হচ্ছে আবার হলের মধ্যে এক ধরনের আধিপত্য বজায় রাখার চেষ্টা করেন। হ্যাঁ, তারা অনেক কিছুতে রেস্ট্রিকশন দিয়ে দেন, স্বাধীনতার খর্ব করেন, এরকম আমরা অভিযোগ পেয়েছি। তো বিশ্ববিদ্যালয়ের যারা আমাদের হলগুলোর প্রভোস্ট আছেন, তারা একটা হচ্ছে যে অধিকাংশ সময় পলিটিক্যালি এই সিটগুলো বরাদ্দ করেন, আর একটা হচ্ছে যে নিজের এলাকার ভিত্তিতে, নিজের এলাকা থেকে কোনো স্টুডেন্ট যদি আসেন, হ্যাঁ, তাকে সিট দেওয়ার একটা প্রবণতা থাকে। কিংবা প্রভোস্টের কলিগ, অন্য কোনো একজন শিক্ষক, তিনি সুপারিশ করতে পারেন, সেভাবে আসে এখানে। এভাবে করেই চলে আসছে। আসলে একটা বড় সংখ্যক শিক্ষার্থী অবৈধভাবে হলে থাকেন। আচ্ছা, আমরা মনে হয় আলোচনাটা একটু দীর্ঘ করে ফেললাম। আমি যদি এই পয়েন্টটা আরেকটু সামারি এবার ছোট আকারে আপনার কাছে জানতে চাই যে আসলে শিক্ষার্থীরা কেন আপনাকে ভোট দিবে, এটা যদি একটু সংক্ষেপে বলেন তাহলে আমরা পরের প্রসঙ্গটাতে আর একটু আগাইতে চাইতাম। আচ্ছা, শিক্ষার্থীরা, আমি শুরুতে বলেছিলাম আমি একজন অনাবাসিক শিক্ষার্থী। আমি যখন মনোনয়ন ফর্ম নিই, তখন আমার এই পদেই মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কথা মাথায় আসলো। আমি প্রথম যে জিনিসটা চিন্তা করেছি যে আমি নিজেই তো এই জায়গাটাতে অনেক বড় সাফার করেছি, বা এখনো করছি, আমি এখনো অনাবাসিক। হ্যাঁ, আমারও হয়তো মানে সুযোগ ছিল কারো সুপারিশ নিয়ে হলে সিট নেয়ার, আমি সেটা করি নাই। তো সেই জায়গাটা থেকে আমি এখনো বাইরে আছি, এবং আমাকে খাওয়া দাওয়া বাইরে করতে হয়। আপনারা জানেন যে ক্যাম্পাসে খাবার দাবারের অনেক সংকট। তো এবং একবারে পুষ্টিকর খাবার বা স্বাস্থ্যসম্মত খাবার নাই বললেই চলে। সেই জায়গাটা থেকে থাকা এবং খাওয়া সব মিলিয়ে বছরের পর বছর সাফার করতে করতে আমার কাছে মনে হয়েছে, দেখেন, আমি স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে আমি তো চাইলে ভিপি পদেও দাঁড়াতে পারতাম, জিএস পদেও দাঁড়াতে পারতাম। এখানে তো আসলে কোনো কিছু নিশ্চয়তা নেই আপনি জয়ী হবেন নাকি হবেন না। আমি শুধুমাত্র মানে পার্টিকুলার এই জায়গাটাকেই ফোকাস করেছি, যেন মানে আমি যে সাফারটা করেছি, সেই সাফারটা আমি নির্বাচিত হলে যেন সাধারণ শিক্ষার্থী করতে না। হ্যাঁ, আমি একরকম নৈকট্য অনুভব করেছি, একাত্ম অনুভব করেছি শিক্ষার্থীদের প্রতি। সেই জায়গাটা ফোকাস করে, সেই জায়গাটার কথা চিন্তা করে আমি মূলত এই পদে এসেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলতে পারেন যে আমি এই সেক্টরের জন্য কি কি কাজ করেছি। আসলে দেখেন, অন্যান্য সেক্টরে কাজের সুযোগ আছে, যেমন সমাজসেবা, সে যে কোনো সমাজ কল্যাণের কাজ করতে পারে বা করে আসতে পারে ভলান্টিয়ার অর্গানাইজেশনের সাথে। হ্যাঁ, এই ভলান্টারি অনেক অর্গানাইজেশনের সাথে মানে আমার কাজ করার সুযোগ হয়েছে, ওয়ার্কশপ, ট্রেনিং কিংবা প্রমোশনাল কাজগুলোতে। কিন্তু এটা তো বিশ্ববিদ্যালয়ের সেক্টর। যোগাযোগ, যেটা আমি যোগাযোগ ও আবাসন, যোগাযোগ বলতে এখানে পরিবহন ব্যবস্থার কথা বলা হচ্ছে, আর আবাসন আমাদের আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের কথা বলা হচ্ছে। তো এই সেক্টরটা নিয়ে আসলে ব্যক্তিগত পর্যায়ে কাজ করার সুযোগ নেই, এগুলো তো কর্তৃপক্ষীয় কাজ। সুতরাং সেই জায়গাটাতে কাজ করার সুযোগ কম। হ্যাঁ, তবে আমি যেটা করেছি সেটা আপনার গত 1 বছরের আগে, মানে জুলাইয়েরও আগেও আমি আমাদের আবাসিক হলে আমরা আসন পাই না, সেটা নিয়ে আমরা কথা বলেছি। জুলাইয়ের পরেও আসনগুলো যেন সুষ্ঠুভাবে বন্টন হয়, আবাসিক হলে যেন আপনার শিক্ষার্থীরা ন্যায্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে আপনার আসন পান,
বিশেষ বিবেচনার কথা যেটা বলা হচ্ছে, সেটা বিশেষ বিবেচনা হলে আপনি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কথা বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো ওই জায়গাটা থেকে আমি চিন্তা করেছি যে আমি কথা বলেছি, আমি দাবি দাওয়া উত্থাপন করেছি, আমরা প্রশাসনিক ভবনের সাথে কিংবা মত বিনিময় সভা যেগুলো হয়েছে সেখানে আমাদের একটা দাবি ছিল। তো এর মাধ্যমে আসলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক বা পরিবহন নিয়ে মানে কথা বলা, কণ্ঠস্বর উঁচু করে জানানো কিংবা প্রতিবাদ জানানো, এই জায়গাটা আমার সবসময় চালু ছিল। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা যে বিষয়টি আসতে চাই, মানে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। যে প্রশ্নটা দিয়ে শেষ করতেছে সেটা হচ্ছে যে আপনি নির্বাচিত হলে প্রথমে কোন কাজটা করবেন সবার আগে? মানে আমার সেক্টরের কাজ? হ্যাঁ, আপনার সেক্টরের সম্পর্কিত কোন কাজটা? দেখেন, আমরা এখন ভোটারদের কাছে যাই। অনেক প্রার্থীরা বলেন যে আমরা ভোটারদের কাছে যাচ্ছি, কথা শুনছি। আসলে অধিকাংশ ক্ষেত্রে তারা ভোটারদের কাছে কথা শোনেন না, কিংবা শোনার সময় নেই। সত্য কথা যেটা আমাদের প্রায় 27,000 ভোটার, তাদের কাছে রিচ করা, তাদের কাছে গিয়ে পার্টিকুলারলি তাদের পুরো ইশতেহারটাকে পড়ে শোনানো বা বলা, তাদের প্ল্যানিং কথা বলাটা সম্ভব না। সেই জায়গা থেকে আমরা যখন ভোট চাইতে যাই, আমি পার্সোনালি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করি। তাদের থেকে শোনার মানে সুযোগটা খুবই কম। কিছু কিছু ক্ষেত্রে তারা কিছু দাবি দেওয়া জানান, যেই দাবি দেওয়াগুলো আসলে আমরা যেই দাবি দেওয়াগুলোর উপরেই কাজ করতে চাই, সেটা আমাদের ইশতেহারে উল্লেখ আছে। হ্যাঁ, সেই জায়গাটা থেকে আমি যেটা করব, ইনশাল্লাহ যদি নির্বাচিত হতে পারি, আমি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এবং অনাবাসিক যেই আপনার শিক্ষার্থীরা বাইরে থাকেন, ক্যাম্পাসের বাইরে, মানে তাদের কাছে একটা গণসংযোগ করবো, আরেকটা গণসংযোগ করবো। সেটা নির্বাচনের ভোট চাওয়ার জন্য না, এটা হচ্ছে যে আমার কাজগুলোকে আমি একটা প্ল্যানিং করতে চাই। নির্বাচিত যদি হই তাহলে আমি একটা প্ল্যানের মধ্যে সাজাবো। সেই প্ল্যানটা হবে তাদের থেকে আমার পরিকল্পনা বা তাদের সমস্যা সংকটগুলো আমাকে শুনে তারপরে সেই অনুযায়ী আমাকে পরিকল্পনা করতে হবে। সেজন্য তাদের থেকে পরামর্শ নেওয়া, তাদের সমস্যাগুলো শোনার একটা সুযোগ, এটার জন্য একটা গণসংযোগের ব্যবস্থা করব। ঠিক আছে ইখলাস ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। উন্মুক্ত আড্ডার আমাদের আজকের আড্ডা এখানে শেষ হচ্ছে। পরের কোনো আড্ডায় আপনাদের সাথে দেখা হবে।